হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা হাইড্রোস্ট্যাটিক্সের অন্তিম পার্ট পড়ব। মানে আমার মতো পড়ানো শেষ, আরও যদি চেষ্টা করি অনেক কিছুই পড়ানো হয়, অনেক টপিকই বাকি আছে, সেগুলো নিজেদের মতো শিখবে। আমরা বেসিকটুকু পড়ালাম, কারণ এটাকে পড়িয়ে গেলে তো হবে না, পরের চ্যাপ্টারকেও পড়াতে হবে, তো কিছুটা তোমাদেরকে নিজে পড়তে হবে। দেখো, একটা অঙ্ক আগে ক্লাসে করিয়েছিলাম, যেটা হচ্ছে পার্ট 6-এ কিছু অঙ্ক করিয়েছিলাম, ওই টাইপের একটা অঙ্ক একজনে দিয়েছিল, তাই করাচ্ছি। যে একটা রাবারের বলকে একটা তরলের গভীরে বা জলের নিচে নিয়ে যাওয়া হলো, কত গভীরে? এইচ গভীরে নিয়ে যাওয়া হলো। যদি এখন ছেড়ে দেওয়া হবে, তখন সেটা কতটা পড়ে তাহলে এখানে আসবে। তো তাই এখানে ডুবিয়ে দিচ্ছি, বলছে কি বায়ুতে কতটা উপরে উঠবে। তাহলে এই কোশ্চেনটা বলা মানেই হচ্ছে কি এর ঘনত্ব কম, তরলের ঘনত্ব বেশি, তাহলে এটা প্লবতা বলটা কাজ করবে কোন দিকে? ঊর্ধ্বমুখী। তার মানে এখানে হচ্ছে কি প্লাবক বল এফ বি গ্রেটার দেন এম জি। এটা বলি এটা সম্ভব। তাহলে বস্তুটার ক্ষেত্রে প্রথমে দেখো আমরা কি করতাম, যে নিচের দিকে কাজ করছে কি এম জি, আর ওপর দিকে কাজ করছে কি এফ বি। তাহলে কি এখানে কি বলা আছে? ব্যাসার্ধ আর, অর্থাৎ বস্তুর আয়তন কত হবে? বস্তুর আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এইচ গভীরতায় নিমজ্জিত অবস্থায় বস্তুটাকে বলের করে নেবে, বলের উপর লব্ধি ঊর্ধ্বঘাত সমান কত হবে? এফ ইকুয়াল টু কত হবে? ওপর দিয়ে কাজ করছে এম জি, কে বেশি? এম জি মান বেশি, তাহলে এম জি এফ বির মান বেশি, এম জি মান তো কম, তাহলে এফ পি প্লবতা বল মাইনাস এম জি। ঠিক আছে, একটু ব্রাইটনেসটা চেক করা যাক। এরপর ঠিক আছে। তাহলে এফ বি মাইনাস এম জি, প্লবতা বল কী হয়? যে আয়তনের তরল অপসারিত করবে। কত আয়তন তরল অপসারিত করবে? বস্তুর যা আয়তন তাই, তোমার যা আয়তন তুমি অত পরিমাণে তরল অপসারিত করবে, এর থেকে বেশি করতে পারবে না। হ্যাঁ, যদি জলের নিচে লাফাও, এরকম লাফিয়ে তুলে ফেলো, সেটা আলাদা ব্যাপার। তোমাকে যদি মৃত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, মানে আমি জাস্ট বলছি এক্সাম্পল স্বরূপ, কেউ নিও না, তাহলে তোমার যতটা আয়তন তুমি অতটা আয়তনই তরল অপসারিত করবে। তাহলে কথা এটা মানটা ভি ডিএল ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, যে আয়তন তরল অপসারিত করবে তার ওজন ইন মাইনাস এম জি। ঠিক আছে, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ, তাহলে এই মুহূর্তে ত্বরণ কত হবে? ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে? এ কত হচ্ছে তখন? এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে কত আসছে? ভি ডেল এল মাইনাস এম ইন্টু জি ডিভাইডেড বাই এম। কারণ কে গতিশীল হচ্ছে? বস্তুটা গতিশীল। তাহলে কার উপর বল লব্ধি বল প্রয়োগ হচ্ছে? বস্তুর উপর, বলের উপর। তাহলে বলের উপর লব্ধি ঘাত বা লব্ধি বল ডিভাইড বাই বলের ভর, এটাই হচ্ছে কি ত্বরণের মান। ঠিক আছে, এটাই হচ্ছে ত্বরণের মান। ত্বরণ সমান হচ্ছে কত? বল বাই, তোমরা পড়েছো মাধ্যমিকে বা এতে পড়েছো পি ইকুয়াল টু এম এফ পড়েছো, বা এফ ইকুয়াল টু এম এফ পড়েছো, বা এম এ পড়েছো, বা ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটা কি ওজন? তাহলে জি ইকুয়াল টু কথা হচ্ছে ডাব্লিউ বাই এম, এটাও একটা ত্বরণ। তাহলে বস্তুর ওজন ডিভাইডেড বাই বা বল ডিভাইড বাই মাস ইকুয়াল টু কত হয়? ত্বরণ হয়। এটা বলার কিছু নাই, আগে বলেছি। তাহলে এই ত্বরণে সে উঠবে, তাহলে এই মুহূর্তে এইখানে তার ইনিশিয়াল বেগ কত? ইউ ইকুয়াল টু 0। এইখানে তার বেগ ধরে নাও, বেগ হলো কত? ভি। ঠিক আছে, তাহলে এইচ গভীরতায় এটাকে নাম দাও তো, একটা এ পয়েন্ট নাম দিলাম, এটাকে বি পয়েন্ট নাম দিলাম, এটাকে সি পয়েন্ট নাম দিলাম। এইচ গভীরতায় এ বিন্দুতে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ সমান হচ্ছে 0, বি বিন্দুতে অন্তিম বেগ
বিন্দুতে বেগ ভি বি, এটা হচ্ছে কি অন্তিম, অন্তিম লিখছি না। আর ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল টু এ। তাহলে কী ফর্মুলা ফেলবো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AH, তাই তো? তাহলে এখানে কথা হলো ভি বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু U0 প্লাস 2AH। এখানে এর মানটা এখন বসাচ্ছি না, লাস্টে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছি কত আমি এখান থেকে, যে ভি বি ইকুয়াল টু আন্ডাররুট অফ 2AH। তাহলে এখানে সে এখান পর্যন্ত উঠে এলো, কত সময় নেবে সে সময়টাও বের করে দিয়েছিলাম। কত হবে সময় বলতে? H ইকুয়াল টু 0 প্লাস হাফ AT স্কোয়ার। এখান থেকে তার সময়টা পেয়ে যাবে, সেটা আগে বের করেছিলাম। তাহলে এখানে কি বলটা এসে স্থির থাকবে? না, জলে একটা বলকে, ফুটবলকে ডুবিয়ে ছেড়ে দেবে, সে ভরাম করে ওপরে উঠে যাবে। তাহলে ওপরে যদি উঠে যায় তার মানে কি আরও উঠছে ওপরে সি বিন্দু। তাহলে এই মুহূর্তে এতদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এখানে ছিল এতদূর পর্যন্ত তরলে, তখন এই ত্বরণ কাজ করেছিল। যেই তরলের বাইরে চলে যাবে তখন কিন্তু আর প্লবতা বলও কাজ করছে না, তখন জি ত্বরণ কাজ করবে। তাহলে এখানে লিখে রাখছি স্পষ্ট করে যে বি থেকে যখন সি বিন্দুতে বলটি যাবে তখন জি মন্দন কাজ করবে। মন্দন কেন? কারণ কি বেগটা এক সময় গিয়ে তো শূন্য হবে, না হয়তো সে উঠেই যাবে ত্বরণ হলে, সেরকম তো হবে না। তাহলে কথা হবে জি মন্দন। যদি সেরকম হতো তাহলে কী হতো বলো তো? সেরকম হলে জলে ডুবতাম, বা আমাদের থেকে ঘনত্ব বেশি সেই তলে ডুবতাম, নিয়ে জাম্প করে চলে যেতাম একদম চাঁদে, তাই তো? ত্বরণ হলে বেগ তো কমবে না ত্বরণ হলে। কথা হলে জি মন্দনে কাজ করবে। তাহলে এই মুহূর্তে, তাহলে বি বিন্দুতে বায়ুর ক্ষেত্রে, বায়ুর জন্য বা হচ্ছে কি পরবর্তী অংশের জন্য, পরবর্তীর জন্য বি বিন্দুতে প্রাথমিক বেগ ভিবি, আর সি বিন্দুটা কি হচ্ছে, মনে করি এক্স উচ্চতা উঠবে, অর্থাৎ কত? BC সমান হচ্ছে এক্স। সি বিন্দুতে অন্তিম বেগ কত হচ্ছে? 0, কারণ এখানে বেগটা 0 হবে, তবেই তো এটা হবে কি লাস্ট সীমা। তাহলে এখানেও কি একই ফর্মুলা ইউজ করব। আর মন্দন কত হবে? মন্দন জি, এখানে প্রথমে লিখে দিয়েছি, কত? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখন এই ফর্মুলাটা ইউজ হবে, তাই নয় কি? তাহলে দেখো ইউটা যেহেতু প্রাথমিক বেগ 0, তাহলে এখানে ভিটা কি? অন্তিম বেগ। তাহলে অন্তিম বেগ কত? 0। তাহলে এখানে লিখতে পারি তো, এই সূত্র থেকে লিখতে পারি, দেখো 0, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে 0 ইকুয়াল টু কত আসছে? ইউ স্কোয়ার, ইউ বলতে কত? ভিবি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি, আর এইচ বলতে কোনটা হবে? এক্স। এখানে এটাকে এক কাজ করো, H1 দাও, তার কথা হলো ইন্টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে দেখো তো? ভি স্কোয়ার বাই 2G। এরপর ভি স্কোয়ারের মানটা পুট করে দাও, কত আসছে? ভি স্কোয়ারের মান এখানে আসছে 2AH, 2AH H বাই 2G সমান AH বাই জি। এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এরপর এর মানটা পুট করে দাও, দেখো এর মান যদি পুট করো এটা কেটে যাবে, জি কেটে যাবে, তাই তো? তো থাকবে পড়ে কি? সমান পড়ে থাকবে কত? ভি মাইনাস ডিএল, ভি ইন্টু ডিএল মাইনাস এম ডিভাইডেড বাই জি কাটলো এম ইন্টু
এইচ। এরপর কী করো, ভি এর মানটা এটা পুট করে দাও, 4/3 পাই আর কিউ। ভি এর মান কত, 4/3 পাই আর কিউ। এখানে জায়গা নাই, না পুট করে দিতাম, এখানে লিখে দেবে ভি এর মান কত হবে, এর মানটা 4/3 পাই আর কিউ। ঠিক আছে, সমাধান হলো। নোট করে নাও অঙ্কটা। নোট করা হয়েছে। দেখো এই অংশটা দেখো, এটা আমরা পার্ট 6-এ করেছিলাম, হাইড্রোস্ট্যাটিক্সের পার্ট 6-এ, প্রায় মাঝের দিক করে। এন অংশ নিমজ্জিত রেখে ডুবে আছে, মানে কি, যদি বস্তুটা এরকম থাকে আর তরলে ডুবে আছে কত, এন ভি পরিমাণ ডুবে আছে, এটা হচ্ছে কি নিমজ্জিত অংশে। যদি কোশ্চেনটা এরকম দেয়, একটি বস্তু 1/4 অংশ বাইরে রেখে ভাসছে, যদি বলা হয় 1/4 অংশ বাইরে রেখে ভাসছে, তাহলে কত সময় নেবে, কি হবে? তাহলে এইটা কি, প্রবলেমটা কেমন হবে, এটা মানে কি, এন অংশ তরলের বাইরে রেখে ভাসছে, সেক্ষেত্রে কেসটা কেমন হলো, এই ওপর দিকটা বলেছে কত, এই পার্টটা বলেছে কত, এন ভি। কিন্তু ওপরে কতটা আছে আমার দেখার দরকার নাই, ওটা নিয়ে আমার মতলব নাই। আমার কি মেন এখানে কে ইফেক্টিভ ফ্যাক্টর আছে, কি প্লবতা বল, সেই প্লবতা বলটা কার উপর নির্ভরশীল করে, নিমজ্জিত অংশের উপর নির্ভরশীল। তাহলে আমাকে দেখতে হবে কোনটা, এইটা কত, এটা আমার দেখতে হবে। তাহলে এটা যদি উপরে এন ভি হয়, এটা কত হবে, 1 - n × ভি। তাহলে নিমজ্জিত অংশ কত হবে, 1 - n। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটাতে কি হবে, এনের জায়গায় কত বসবে, 1 - n বসবে। এই ফর্মুলাতেই আমি বসিয়ে দেবো, এনের জায়গাতে n-1। তাহলে কেমন আসবে ফর্মুলাটা, দেখো তো, এটা এখানে চলে আসবে কত, t = √2 × n-1 × h ডিভাইডেড বাই কত বসবে এর জায়গাতে, n বসিয়ে দিলাম, × g। এটা তখন ফর্মুলাটা হবে। তাহলে কোশ্চেন যখন পড়বে, ভালো করে পড়বে যে কি বলেছে, বস্তুটার ওপরের অংশটা বলে দিয়েছে মানটা, আর নিচের অংশটা বলে দিয়েছে। আমার মতলব কোনখানে, নিচের অংশটাকে নিয়ে মতলব। তাহলে এখানে কত হবে, এইটার ক্ষেত্রে কত হবে, তাহলে এনের মান কত, 1/4। তাহলে এখানে বসাও তো, t = √2 × 1 - 1 সরি, এটা কত হবে, n 1 - n। তাহলে হলো 1 - 1/4 ডিভাইড বাই 1/4 × g, কারণ n = 1/4 এখানে, ঠিক আছে, n = 1/4। তাহলে কত আসবে দেখো তো, এটা কেটে যাচ্ছে 6, √6, এর একটা h ছিল, 6h/g। ঠিক আছে, এটা হবে এর মান। বোঝা গেল? এটা নোট করে নাও তো, আমি গোটা বোর্ডটা ক্লিয়ার করব। এরপর হচ্ছে কি, আমরা বেলুনের ঊর্ধ্বগতি আর 1 কেজি তুলো আর 1 কেজি লোহা কে বেশি ভারী, এটা আমরা আলোচনা করব। যখন একটা গ্যাস বেলুনকে ছেড়ে দেওয়া হয়, গ্যাস বেলুন হচ্ছে কি, ধরো হাইড্রোজেন আছে বা হিলিয়াম আছে। মানব যে গ্যাস বেলুনগুলো থাকে, যে মানুষ যেগুলোতে যায়, সেগুলোতে সাধারণত হিলিয়াম রাখা হয়, কারণ কি, হাইড্রোজেনের বেশি দাহ্য পদার্থ হিলিয়ামের থেকে, তাই হাইড্রোজেনকে বাদে হিলিয়াম রাখা হয়। দুটো হচ্ছে কি হালকা গ্যাস। যখন বায়ু মাধ্যম কী হয়, আমাদের সবথেকে নিচের লেভেলে বায়ুটা হচ্ছে কি সবথেকে ভারী বেশি, তারপর উপর দিকে যত হালকা হবে। তাহলে গ্যাস বেলুন যখন রাখা হয়, দেওয়া হয়, তখন ওর ভিতরে যে গ্যাস থাকে সেটা হালকা। তাহলে যে আয়তনটা দখল করে, তার প্লবতা বলের মানটা কি হয়, বেশি হয়। তাহলে প্লবতা বলের মানটা বেশি হওয়ার জন্য সেটা কী হবে, ওপর দিকে যাবে। গ্যাস বেলুনের ক্ষেত্রে কি হয়, এটা গ্যাস বেলুন, এদিকে কাজ করছে কি mg, আর এদিকে কাজ করছে কি প্লবতা বল fb। এখানে কি হয়, fb > mg। তার মানে কি, এই বেলুনটা যে পরিমাণ তরল অপসারিত করে, সে অপসারিত তরলের ওজনটা গ্যাসের ওজনটা বেশি, অপসারিত গ্যাসের ওজনটা বেশি, কার থেকে, এর থেকে বেশি।
তার জন্য কী হয়, এটা ওপরে ওঠে। ওপরে উঠতে উঠতে দেখা গেল কি, যে এখানকার যে হিলিয়াম গ্যাসের যে ঘনত্ব আর সেখানকার মাধ্যমে ঘনত্ব, সেখানে হিলিয়াম আছে, একই ঘনত্বের দুটো বায়ু হয়ে গেছে, তখন সেখানে কী হবে, স্থির হয়ে যাবে। আর তোমার ঘনত্ব আর যদি কোনো তরলের ঘনত্ব যদি সমান থাকে, সেটাকে নিমজ্জিত অবস্থায় যেখানে রেখে দেবে সেখানে থাকবে, না এদিকে সরবে না ওদিকে সরবে। তার মানে কি, এই দুটো ঘনত্ব সমান হয়ে গেলে কী হবে, বস্তুটা এখানে ভাসতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, সব জায়গায় থাকবে, কিন্তু এরকম অবস্থায় থাকবে না। তাহলে এখানে গিয়ে স্থির হয়ে যাবে, ঠিক আছে। তো যখন কেবে ওপর দিয়ে উঠবে বেলুনটা, তখন যে জায়গাতে মানে গ্যাসের সাথে বাইরের পরিবেশের ঘনত্ব সমান হবে, অর্থাৎ কি প্লবতা বল এবং mg সমান হবে FB ইকুয়াল টু যখন mg হয়ে যাবে, তখন বেলুনটা স্থির হবে। বা অন্য কেস ঘটতে পারে, সেটা কি কেস, ধরে নাও দেখা গেল কি এখানে চাপটা কমে গেছে, ওই জায়গাতে চাপ কম, কি হলো, প্রেসার কম, চাপ কম। তাহলে কী হবে, চাপ যদি কম থাকে তাহলে ভেতরের চাপ বেশি, বাইরের চাপ কম ভেতরের চাপ বেশি, তখন কী হবে, সেটা বেলুনটা আরও বড়ো হয়ে যাবে। তো বড়ো হয়ে গেলে কী হবে, আবার তখন কন্ডিশন আসবে কি FB গ্রেটার দেন mg চলে আসবে। তাহলে বড়ো যখনই হবে তখন কী হবে, সে আরও বেশি পরিমাণ গ্যাসকে অপসারিত করবে, আর বেশি পরিমাণ গ্যাস অপসারিত করলেই প্লবতা বলের মানটা আবার বেরিয়ে যাবে, সে আবার উঠবে, আবার স্থির হবে। আবার যদি চাপ কম থাকে আবার বেলুনটা বড় হবে, আবার উঠবে, নিয়ে একসময় গিয়ে ফেটে যাবে, বাড়তে বাড়তে একসময় গিয়ে ফেটে যাবে, ঠিক আছে। তাহলে হয় স্থির থাকবে, কেন স্থির থাকবে, যদি বাইরের পরিবেশের ঘনত্ব এবং তার ঘনত্ব বা প্লবতা বল এবং mg মানে গ্যাসের ওজনটা সমান হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, বেলুনটা স্থির থাকবে। আর উপরে উঠবে কেন, যদি বাইরের চাপটা কম হয় বেলুনটা বৃদ্ধি পাবে, ফলে প্লবতা বল mg থেকে বড় হয়, উপরে উঠতে থাকবে। 1 নম্বর কেস। 2 নম্বর কেস হচ্ছে কি, 1 কেজি তুলো এবং 1 কেজি লোহা, এটা বেশি ভারী কেন, বই আছে পড়বে, আমি এখানে বোঝাচ্ছি জাস্ট। এরপর কী দেখবো বললাম, 1 কেজি তুলো এবং 1 কেজি লোহা কোনটা বেশি ভারী। ভারী কথাটা আসবে কখন, যদি আমরা বায়ুশূন্য স্থানে ওজন করি, তাহলে বলবো কোনটা বেশি ভারী, ঠিক আছে। দেখা গেল এখানে হচ্ছে কি 50 টাকা একজনের কাছে আছে, আর হচ্ছে 40 টাকা আছে, ঠিক আছে। নিয়ে তারা শো করছে কেমন করে, 30 টাকা শো করছে, এও শো করছে কত, 30 টাকা, দুজনে 30 টাকা শো করছে। তার মানে কি, এর 50 টাকা ছিল, 50 থেকে 20 টাকা সে বাইরে করেছে, বিয়োগ করে রেখে দিয়েছে, আর এ কত 40 টাকা থেকে 10 টাকা বিয়োগ করে রেখেছে। নিয়ে দুজনে কী করছে, সমান যেহেতু দেখাতে হবে, তা এ 30 টাকা দেখিয়েছে বলে এ 30 টাকা দেখালো, 10 টাকা মাইনাস করে। তাহলে এর মাইনাস হচ্ছে কোনটা, -20 হয়েছে, তো সেটা যদি মাইনাস না করা হয় তাহলে এর বেশি। তো যার যত বেশি মাইনাস হবে তার কাছে তত বেশি টাকা আছে, তাই নয় কি, বেশ একটু পরে বুঝবে জিনিসটা কী বলতে চাইছি। তাহলে এখানে হচ্ছে কি 1 কেজি তুলো, 1 কেজি তুলা আর 1 কেজি লোহা, কোনটা বেশি ভারী। দেখো যদি 1 কেজি তুলো নেওয়া হয়, দেখা যাবে তুলোর এতটা আয়তন, লোহার কতটা হবে, এইটুকু লোহার আয়তন, ঠিক আছে। তো এর ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে, mg, এর কাজ করছে উপর দিকে প্লবতা বল FB, এরও কাজ করছে নিচের দিকে কি W ইকুয়াল টু mg, এখানে কত কাজ করছে FB, এটা ড্যাশড, এটা ডাবল ড্যাশড। আচ্ছা বলো তো কার প্লবতা বল বেশি হবে, কে বেশি পরিমাণে অপসারণ করছে, এটাও 1 কেজি হলো, এটাও 1 কেজি হলো, এখানে কত আসছে দেখো, এখানে W2 ইকুয়াল টু লিখছি কত mg মাইনাস F ডাবল ড্যাশ B, এখানে কত হলো W1 ইকুয়াল টু, এটা M1 করে দাও, M1 ইন্টু জি, এটা M2 ইন্টু জি, তাহলে M1 ইন্টু জি মাইনাস F ড্যাশ ইন্টু B, F ড্যাশ B। তাহলে এটা হচ্ছে কত, এর মানও হচ্ছে কত 1 কেজি, আর এর মানও হচ্ছে কত 1 কেজি, এটাও 30 টাকা, এটাও 30 টাকা। তাহলে কার মান বেশি, এখানে হচ্ছে FB
ড্যাশ গ্রেটার দেন এফ বি ডাবল ড্যাশ হবে কি না? যার আয়তন যত বেশি হবে তার প্লবতা বল তত বেশি হবে, তাই নয় কি? তাহলে এ কত? এ 30 টাকা সরিয়ে রেখেছে, 20 টাকা সরিয়ে রেখেছে, 10 টাকা সরিয়ে রেখেছে। তাহলে যদি বায়ুশূন্য স্থানে ওজন করা হয় তাহলে কি হবে? এর ওজনটা বেশি হবে, এরটা কম হবে। তাহলে বায়ুশূন্য স্থানে ওজন করলে কি হবে? বায়ুশূন্য স্থানে ওজন করলে কত হবে? W2 বলতে কি M2G লেস দেন M1G হবে। কারণ কত? এফ বি ড্যাশ গ্রেটার দেন এফ বি ডাবল ড্যাশ। বোঝা গেল? এটারও মান হচ্ছে কত? 1 কেজি, এটার মানও 1 কেজি, অর্থাৎ কি W1 ইকুয়াল টু W2 বায়ুতে। ঠিক আছে? তাই তুলোটার আয়তনটা খুব বেশি হওয়ার জন্য বেশি পরিমাণ তরল অপসারিত করে। অপসারিত করার জন্যে কি হয়? এর ওজনটা একটুকু মানে অধিক পরিমাণ বেশি তুলো চাপাতে হয়, আর এখানে কম চাপাতে হয়, আয়তনটা খুবই কম। বোঝা গেল জিনিসটা? তাহলে প্লবতা বল বেশি হওয়ার জন্য ওজনটা বেশি। কখন ওজন বেশি হবে? যদি বায়ুশূন্য স্থানে ওজন করি। ঠিক আছে? নোট করার থাকলে কিছু নোট করে নাও, জাস্ট বইয়ে পড়বে, বুঝতেই পারবে, সাধারণ কনসেপ্টের জিনিস। এরপর অন্য টপিকে যাওয়া যাক। অন্য টপিকে যেতে গেলে একটু অন্য রকম কনসেপ্ট লাগবে, সেটা একটু বলে নিচ্ছি আমি প্রথমে, তারপর ওখানে যাব। সেটা হচ্ছে কি কনসেপ্ট বললাম? অলিক বল। অলিক, যেটা লিক করে না, অলিক বল বা সিউডো ফোর্স বলা হয় এটাকে। তুমি লক্ষ্য করবে যে হঠাৎ করে বাস ব্রেক কষলে, মানে ট্রেনে বা বাসে আছো, ব্রেক কষলে সামনে দিয়ে ঝুঁকে যায়। ব্রেক কষা মানে কি? মন্দন। আর হঠাৎ করে চলতে শুরু করলে, ত্বরণ নিয়ে শুরু করলে কি হয়? পিছন দিয়ে হেলে যায়। তাহলে ধরুন এই একটা ব্লক আছে, এই ব্লকের উপরে এফ বল প্রয়োগ করা হচ্ছে, আর এখানে একটা ছোট বল রাখা আছে। তাহলে এটাকে যদি হঠাৎ করে টানা হয়, বাট এর ত্বরণ নিয়ে যদি যায়, যদি এ ত্বরণে গতিশীল হয় সামনের দিকে, তাহলে দেখবে এই বলটা এই দিকে গতিশীল হবে, পিছন দিয়ে যাবে। মানে এই বলটার উপর, তাহলে পিছন দিয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো একটা বল ক্রিয়া করছে হয়তো। সেই বলটা হচ্ছে কি? অলিক বল। কারণ এর ওপরে তো কোনো ক্রিয়া করছি না, আমি ক্রিয়া করছি এর ওপরে। তাহলে এখানে কি হয়? এর এর ভর যদি এম হয় আর এটার ত্বরণ যদি এ হয়, তাহলে এটার ত্বরণও কত হবে? এ। তাহলে ঠিক সমপরিমাণ কত? এম এ। এটা হচ্ছে কি? অলিক বলের পরিমাণ। তাহলে যে ত্বরণ নিয়ে যাবে বস্তুটা, তার বিপরীত দিকে অর্থাৎ ত্বরণের বিপরীত দিকে একটা অলিক বল ক্রিয়া করে, যেটা হচ্ছে কত মান? এম ইন্টু এ, বস্তুর ভর ইন্টু ত্বরণ, সবসময় ত্বরণের বিপরীত দিকে। আর মন্দন যদি হয় তাহলে মন্দনের দিকে ক্রিয়া করবে, মন্দনের দিকে, ত্বরণের বিপরীত দিকে। লিখে রাখি মন্দনের দিকে আর ত্বরণের বিপরীত দিকে অলিক বল ক্রিয়া করে। ঠিক আছে? এটা অলিক বল বলা হয় কারণ কি? তোমাকে আমি একটা চড় মারলাম, তোমার গালে রাখবে, ঠিক আছে? তাহলে আমি ডাইরেক্ট ক্রিয়া করছি, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা, বাস্তব ক্রিয়া প্রতিক্রিয়া, মানে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ একে চড় মারা হলো, ঠিক আছে, ওকে রিয়াকশন দিচ্ছে। তাহলে বাস্তব ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় অলিক বল, সরি, তাকে বাস্তব বল বলা হয়। আর বাস্তব ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় কি? অলিক বল। এখানে আমি একে ঠেলিও নাই, টানিও নাই, একে অথচ পেছন দিয়ে গতিশীল হচ্ছে, বা সামনে দিয়ে যাচ্ছে, এ পেছন দিয়ে গতিশীল হচ্ছে। আর একটা কথা আছে কি? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, ওটা এই মুহূর্তে বলছি না, জাস্ট এইটুকুই সংজ্ঞাটা দিচ্ছি, ওটা আবার বোঝাতে হবে। তাহলে কি? বাস্তব ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় অলিক বল। এটা কি হচ্ছে? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে দেখা যায়। এইটুকু জানলেই হবে। এরপর আমি নেক্সট টপিকে যাই, কি নোট করার থাকলে নোট করে নাও, আমি ওটা বোর্ড ক্লিয়ার করব। এরপর দেখো, একটা চলন্ত লিফটে বা সমতরণে গতিশীল একটা পাত্র রাখা আছে, সেই পাত্রে তরলের চাপ এবং প্লাবক বলের মান কি পরিবর্তন হবে? আমরা এমনি জানি কি এইচ গভীরতায় চাপ কত হয়?
এইচ রো জি, সেই চাপের মানটা বাড়বে না কমবে? বা প্লাবক বলের মান কত হয় ভি রো জি, সেই মানটা বাড়বে না কমবে আমরা চেক করব। তো ধরে নাও এই একটা পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রটা এ সমতরণে ওপরে উঠছে, তাহলে এখানে ওই অলিক বলের কনসেপ্টটাও লাগবে। তো চাপ নির্ণয় করার জন্য আমি কী করব, যে ধরুন এতটা পর্যন্ত তরল আছে, এখানে একটা চোঙ কল্পনা করে নেব, ছোট্ট মতো চোঙ কল্পনা করলাম, ঠিক আছে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুটো তল, ঠিক আছে। এখানে চাপ হচ্ছে কত, এ পৃষ্ঠে চাপ চাপ পি এ, আর বি পৃষ্ঠে চাপ হচ্ছে পি বি। তরলের ঘনত্ব হচ্ছে কত, তরলের ঘনত্ব রো ধরলাম এখানে, তাহলে এখানে এটা হচ্ছে কি এইচ ধরলাম, তাহলে এইচ দৈর্ঘ্যের চোঙ কল্পনা করলে এইচ দৈর্ঘ্যের এবং আলফা প্রস্থচ্ছেদের চোঙের প্রস্থচ্ছেদের চোঙ কল্পনা করলে প্রস্থচ্ছেদের চোঙ কল্পনা করলে এর ভর কত হবে, ভর সমান কত হবে, চোঙের ভর মানে কি, জলের ভরটাই তো চোঙের ভর, চোঙটা কী দিয়ে গঠিত, জল দিয়ে গঠিত, তাহলে সমান কত হবে, দেখো আলফা ইন্টু এইচ আয়তন ইন্টু রো, এটা হচ্ছে কি ভর, তাহলে আলফা এইচ মানে আয়তন ইন্টু রো, এটা হচ্ছে কি এর ভর। এরপর দেখো এখানে কি কি বল ক্রিয়া করবে, তাহলে এটা যদি ওজন যদি এ হয়, তাহলে দেখো নিচের দিকে এর এই দিকে এখানে চাপ কত পি এ, তাহলে এখানে বলটা ক্রিয়া করবে কোন দিকে, নিচের দিকে, তাহলে এখানকার বল ক্রিয়া করছে কোন দিকে, নিচের দিকে, এটা কত হচ্ছে এফ এ, এখানকার বল ক্রিয়া করছে কোন দিকে, ওপর দিকে, এফ বি, তাই তো। এটা যদি চোঙ হয় তাহলে এই তলটাতে নিশ্চয়ই নিচের দিকে বল প্রয়োগ করা যাবে না, তুমি বল প্রয়োগ করো দেখাতে, একটা পেন নাও, পেনের যে সবার নিচের ক্ষেত্রফল সেখানে টানো, বল প্রয়োগ করতে পারবে না, কিন্তু এই বলটা প্রয়োগ করলে কোন দিকে হবে, ওপর দিকে আঙুল দিয়ে বল প্রয়োগ করতে পারবে, তাহলে এদিকে বলটা কথা হচ্ছে ওপর দিকে, আর এদিকে বলটা হচ্ছে নিচের দিকে, তল এদিকে চাপ প্রয়োগ করবে নিচের দিকে, এটাতে ওপর দিকে চাপ প্রয়োগ করবে। আর এটা কী কাজ করছে, এই চোঙটার ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে, mg, ঠিক আছে। আর কি বল আছে, একটা অলিক বল আছে, কোন দিকে, বস্তুর ত্বরণ যেদিকে আছে তার বিপরীত দিকে অলিক বল কাজ করবে, অর্থাৎ কি অলিক বলটা কাজ করবে কোন দিকে, এদিকে এম এ, কোনো অসুবিধা, তাহলে এই যে বস্তুটা আমার ছিল এটা একটা বস্তু এরকম করে ধরে নিলাম, এরকম করে বস্তু ধরলাম, এর এইদিকে কাজ করছে কোনটা, এদিকে কাজ করছে এফ বি, এইদিকে কাজ করছে কোনটা এফ এ, এইদিকে কাজ করছে এম জি, আর যেহেতু ত্বরণটা ওপর দিকে আছে তাই অলিক বল কাজ করছে কোন দিকে, নিচের দিকে এম এ। এবার ওই দিকের বল সমান এই দিকের বল করে দেবো, এই বলগুলোকে করা মানে হচ্ছে কি সমস্ত কম্পোনেন্ট নেওয়ার পর আমি ব্যালেন্স করতে পারি, মানে ওই দিকের বল সমান এই দিকের বল, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো কি, চিত্র থেকে লেখা যায়, চিত্রানুযায়ী কত হবে, এফ বি, এফ বিটা কোন দিকে আছে, ওপর দিকে আছে, ওপর দিকে, তাহলে ওপর দিকে বল সমান নিচের দিকে বল এফ এ প্লাস এম জি প্লাস এম এ, যেখানে এ হচ্ছে কি ত্বরণ, যেখানে এ হচ্ছে কি ত্বরণ,
এ হচ্ছে পাত্রের ত্বরণ, ঠিক আছে। তাহলে এফ বি মাইনাস এফ এ সমান কত হবে, এম জি প্লাস এম এ। এরপর এফ এটা কি, এ পৃষ্ঠের চাপ হচ্ছে পি এ এবং বল এখানে লিখে দিচ্ছি, এবং বল হচ্ছে কত, বল এফ বি, সেটা সমান কত হবে আলফা ইন্টু পি এ। বল হচ্ছে কত, সরি এটা এফ এ, আর বল এফ বি কত হবে আলফা ইন্টু পি বি, ঠিক আছে। চাপ যদি অত হয় তাই ক্ষেত্রফল দিয়ে গুণ করলে সেটা বল হয়ে যাবে। তো এখানে মানটা বসালে কত হবে দেখো তো, পি বি ইন্টু আলফা মাইনাস পি এ ইন্টু আলফা, দ্যাটস ইকুয়াল টু এম জি প্লাস এম এ। তাহলে এখানে আলফা কমন নিলে কত হবে, পি বি মাইনাস পি এ সমান এম জি প্লাস এম এ হবে। এরপর দেখো তো, এখানে আমি যদি কমন নিতাম, এটা সমান যদি এরকম করি, এম কমন নিই, জি প্লাস এ করলাম, তাহলে এখানে দেখো এই লাইনটাতে এই এম এর মানটা আমি পুট করতে পারি কি না। দেখো এম এর মান কত দেওয়া আছে, আলফা এইচ রো, অথবা আলফা এইচ রো ইন্টু জি প্লাস এ। তাহলে কত আসছে, এখানে আলফা কেটে যাচ্ছে, থাকছে কত, পি বি মাইনাস পি এ সমান কত আসছে, এটাকে গুণ করে দেওয়ার পরে কেটে দেওয়ার পর, তাহলে এইচ রো জি প্লাস এইচ রো এ আসছে কিনা। তাহলে আমরা জানি কি, এই দুটো তলের মধ্যে চাপের পার্থক্য কত হবে। দেখো যদি এখান থেকে এটা চোঙটা এটা নিয়েছিলে, এটা চোঙ নেওয়া হয়েছিল, তাহলে তরলের পৃষ্ঠ এখান থেকে এটা হচ্ছে কত, এইচ ওয়ান ধরো, আর এটা ধরো এইচ টু, তাহলে কত হবে, এখানে চাপ কত হচ্ছে এইচ ওয়ান রো জি, এখানে চাপ কত এইচ টু রো জি, তাহলে পার্থক্য কত হচ্ছে এইচ টু রো জি মাইনাস এইচ ওয়ান রো জি, তাহলে রো জি কমন নাও, এইচ টু মাইনাস এইচ ওয়ান। সিম্পলি এটা যদি স্থির থাকতো তাহলে কত হলো, এটা আমার এখানে এইটার পার্থক্য কত, এটা বলা আছে এইচ, তাহলে কত হবে রো জি এইচ। তাহলে এটা মান কত বললাম, রো জি এইচ। তাহলে এটা চাপ কত হচ্ছিল, সিম্পলি স্থির থাকতো রো জি এইচ, তার সাথে একটা কি এক্সট্রা টার্ম যোগ হয়েছে এইচ রো এ, তাহলে এটা হচ্ছে কি বৃদ্ধির পরিমাণ, ঠিক আছে। অতএব পি বি মাইনাস পি এ সমান এইচ রো জি প্লাস, এখানে লিখছি কত এইচ রো এ, এইচ রো এ, এটা হচ্ছে কি ত্বরণের জন্য বৃদ্ধিপ্রাপ্ত চাপ, ঠিক আছে। এবার দেখো প্লাবক বলের চাপটা কী হবে, তাহলে প্লাবক বলের বৃদ্ধি, প্লাবক বলটা কী হবে, প্লাবক বল, তাহলে ধরুন আমি এখানে এঁকে দেখাচ্ছি, প্রথমে ক্যালকুলেশনটা অন্যরকমভাবে। ধরুন এই বস্তুটা এখানে নিমজ্জিত করা আছে তরলে, ঠিক আছে। তাই তরলে নিমজ্জিত করা হলে দেখা যাচ্ছে কি এর চাপটা বেশি হচ্ছে, আলটিমেট চাপ। তাহলে এখানে হচ্ছে কি নিচের দিকে কাজ করছে কি এম জি, ওপর দিকে কাজ করবে কি এফ বি প্লবতা বল, আর যেহেতু এটা ত্বরণ হচ্ছে ওপর দিকে তাই নিচের দিকে একটা কাজ করছে কি এম এ, অলিক বল কাজ করছে, এটা বস্তুর সাথে টাচ করাবে না, তাহলে অলিক বল এদিকে কাজ করছে। তাহলে এফ বি কত হচ্ছে, এফ বি ইকুয়াল টু দেখো আসছে এম জি প্লাস এম এ। তাহলে ওজন যদি বৃদ্ধি পায় তাহলে অলিক বলের মান, প্লবতা বলের মানটাও বৃদ্ধি পাচ্ছে। যদি ত্বরণ নিয়ে না চলতো, যদি এর মানটা শূন্য হয়, এ ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ এটা ত্বরণ নেই, তাহলে কত হতো এফ বি ইকুয়াল টু এম জি, মানে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসছে এরকম কন্ডিশনে বলছি আমি। তাহলে এটা হচ্ছে কি প্লবতা বলটা ইনক্রিজ করছে কি না, কত এম এ পরিমাণ ইনক্রিজ করছে। যদি বস্তুটা নাই ভাসতো, দেখা গেল যে এফ বি
গ্রেটার দেন হচ্ছে mg, তাহলে কি লব্ধি ঊর্ধ্বমুখী ঘাত থাকতো, ঊর্ধ্বমুখী ঘাত, সেই ঊর্ধ্বমুখী ঘাতটাই হচ্ছে কি প্লবতা বল। তাহলে এখানে হচ্ছে কি বস্তুর নিচের দিকে ঘাত হচ্ছে এফ এ, ওপর দিকে ঘাত হচ্ছে এফ বি, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত কত হচ্ছে এফ বি মাইনাস এফ এ, সেটাই হচ্ছে প্লবতা বল। অর্থাৎ কি প্লবতা বল সমান হচ্ছে কি ঊর্ধ্বমুখী ঘাত সমান হচ্ছে কি লব্ধি ঊর্ধ্বমুখী ঘাত সমান হচ্ছে কত এফ বি মাইনাস এফ এ, তাহলে কত আসছে দেখো তো পি, এফ বি মাইনাস এফ এ সমান কত আসবে, আলফা যদি কমন নাও কত হবে পি এ, সরি পি বি মাইনাস পি এ, এর সমান কত হবে এম জি প্লাস এম এ, এম জি প্লাস এম এ মানে কত হচ্ছে এম জি প্লাস এম এ। এটা হচ্ছে কি অর্থাৎ প্লবতা বল, এটা সমানই হচ্ছে লিখবো কি প্লবতা বল বা প্লাবক বল, প্লাবক বল সমান এম জি প্লাস এম এ। এটা হচ্ছে কি ত্বরণের জন্যে, ত্বরণের জন্য বৃদ্ধি প্রাপ্ত প্লাবক বল। ঠিক আছে, এটা বৃদ্ধি পেল। যদি ত্বরণ 0 হতো তাহলে কি হতো শুধু এমজি, তাহলে এটাকে আমি নাম দিয়েছি কত ডাব্লু ড্যাশ নাম দিলাম, ডাব্লু ড্যাশ সমান এটা। ঠিক আছে, এটাকে আমি দিলাম কত শুধু পি। ঠিক আছে, তাহলে ত্বরণ 0 হলে, ত্বরণ এ ইকুয়াল টু 0 হলে কি হতো পি কত হতো গো, পি ইকুয়াল টু কত হতো এইচ রো জি প্লাস এইচ রো ইন্টু 0, মানে কত হবে এইচ রো জি, যেটা চাপ থাকা কথা ছিল সেটাই হবে, এটা আমরা আগে নির্ণয় করেছি। আর ডাব্লু কত হবে, ডাব্লু ড্যাশ প্লাবক বল কত হবে এম জি প্লাস এম ইন্টু 0 সমান কত হবে এম জি। যদি মন্দন নিয়ে চলে, যদি মন্দন বলবো না, এ ত্বরণে নামে, এখানে বলি যদি, যদি লিপটি, লিপটি এ ত্বরণে, এ ত্বরণে নিচে নামে, তাহলে এ ত্বরণের নিচে নামলে কি হবে, যেখানে এখানে ও এটা ছিল কি ওপর দিকে প্লাস, নিচের দিকে কী ধরবো মাইনাস ধরবো, তাই নয় কি ওপর দিকে যদি প্লাস ধরে নিচের দিকে মাইনাস হবে, সাধারণ ব্যাপার বলার কিছু নাই। তাহলে কথা হবে সেক্ষেত্রে এটাকে লিখবো কেমন মাইনাস এ, এটাকে লিখবো মাইনাস এ, তাহলে কত আসছে দেখো তো পি ইকুয়াল টু আসছে এইচ রো জি প্লাস এইচ রো, সরি হ্যাঁ এইচ রো ইন্টু মাইনাস এ সমান এইচ রো জি মাইনাস এইচ রো এ। তাহলে এখানে কি হচ্ছে হ্রাস হচ্ছে, এখানে হ্রাস হচ্ছে, এখানে হ্রাস হ্রাস হচ্ছে। এটার ক্ষেত্রে কত হবে ডাব্লু ড্যাশ কত হবে এম জি প্লাস এম মাইনাস এ সমান কত হবে এম জি মাইনাস এম এ, এখানে হচ্ছে কি হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে ওপরে উঠলে প্লাবক বল বৃদ্ধি পাবে এবং হচ্ছে কি চাপও বৃদ্ধি পাবে ত্বরণ নিয়ে ওপরে উঠলে। আর যদি স্থির বেগে যাই, স্থির বেগে গেলে কোনো পরিবর্তন হবে না। স্থির বেগ মানেই হচ্ছে কি এ ইকুয়াল টু 0, বাইরে লিখতে পারি কি স্থির বেগ, স্থির বেগ গতি। ঠিক আছে, এটা নোট করে নাও। ঠিক আছে, নোট করে নাও। যদি তুমি লিফটে উঠো সাধারণত দেখবে তোমার ওজনটাকে নিজেকে ভারী লাগবে, যখন লিফটে নামবে তখন নিজেকে হালকা লাগবে, আর সমবেগে গেলে ঠিক লাগবে। যদি অনেক উঁচু তলা বাড়িতে ওঠো, ধরো না 50-60 তলা 70 তলা বাড়িতে উঠছো, প্রথমে দেখবে ওজনটা ভারী লাগবে, মাঝে যখন লিফটটা সমবেগ অর্জন করবে তখন মনে হবে না আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই, কোনো কিছু মনে হবে না। আবার যখন স্লো করবে তখন আবার মনে হবে কি যে হ্যাঁ একটু মনে হচ্ছে হালকা লাগছে।
নামার ক্ষেত্রেও তাই লাগবে, প্রথমে হালকা তারপর ঠিকই লাগবে। বেশ, নোট করে নাও, এটা অনেক বকা হলো। বলবে স্যার খুব বকতে পারে, তাই তো? নোট করা হয়েছে। এরপর দেখো, যদি আনুভূমিক দিকে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে। এখানে আমাকে বের করবো কি তরলের মুক্ত পৃষ্ঠে কেমনটা হবে সেটা দেখব। ধরে নাও এই একটা তরল, রাইট? এটা তরল নয়, তরলের পাত্র, ঠিক আছে? এটা তরলের পাত্র, এখানে ঠিক এতটা পরিমাণ তরল আছে। যদি এটাকে এই দিকে গতিশীল করা হয়, এ ত্বরণে গতিশীল করা হলো আনুভূমিক। যখন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও তখন তোমার ওজনটা অতটা ফ্যাক্টর হয় না, নিজেকে ওজনটাকে ভারী লাগে না। যখন তুমি সিঁড়ি দিয়ে উঠবে ওপরে তখন মনে হয় ওজনটা তোমার বাধা দেবে। তাহলে ওজন কখন বাধা দেবে? যখন তুমি ওপরে উঠবে বা নিচে নামবে। নিচে নামলে কি মনে তাতে ফেলে দিচ্ছে, আর ওপরে উঠলে মনে হয় বাধা দিচ্ছে। তাহলে নিজের ওজনটার জন্য কষ্ট বা কার্য করতে হয় কখন? যখন উপরে ওঠা হয়। আনুভূমিক দিকে কোনো কার্য করতে হয় না। তাহলে আনুভূমিক দিকে গতিশীলের সময় আগে যেমন ওজনটা কাজে লাগিয়েছিলাম, এখানে আর ওজনটা কাজে লাগবে না। যদি এটাকে ত্বরণ নিয়ে গতিশীল হয়, একটা পাত্রে গ্লাসে জল নাও, এরকম করে হঠাৎ করে ঠেলো, দেখো এটা এই তলটা কেমন হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, আর একটু বেন্ডিং করে দিই তাহলে আমার সুবিধা হবে, এরকম করে দাও। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে কি থাকবে না, আর আনুভূমিক থাকবে না, একটা অ্যাঙ্গেল করবে। কত অ্যাঙ্গেল করছে? এই থিটা অ্যাঙ্গেল করবে। সেটা এখন পরে মেজার করব। আমি কি করবো, প্রথমে এখানে চোঙ কল্পনা করে নেব, সেই একই রকম। ঠিক আছে, এটা হচ্ছে তরলের ঘনত্ব, সরি ত্বরণ হচ্ছে কত, ত্বরণ সমান হচ্ছে এ, তরলের ঘনত্ব রো, চোঙের কাল্পনিক চোঙের এই চোঙটা আমি কল্পনা করেছি বা ধরে নিয়েছি বলে কাল্পনিক লিখছি, ঠিক আছে? চোঙের দৈর্ঘ্য সমান হচ্ছে এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা। ঠিক আছে, এটা একটু সরিয়ে লিখি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা। ক্ষেত্রফল আলফা। তাহলে যখনই তলটা আনুভূমিক ছিল না, যদি তলটা এরকম আনুভূমিক থাকতো, তাহলে এর একটা লেভেল যদি কল্পনা করা হয়, যে কোনো একটা লেভেল নিলাম, এই লেভেল নিলাম, তাহলে এই লেভেলের কি হয়, প্রত্যেক বিন্দুতে চাপ কি হয়, সমান হয়। যেহেতু এর গভীরতা এইচ, তার কথা হবে এইচ রো জি, এই লেভেলের প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান হবে। কিন্তু এখানে দেখো তো, এখান থেকে এর গভীরতা আর এখান থেকে এর গভীরতা আলাদা সম্পূর্ণ। এটা পরে আঁকবো। কত হচ্ছে, এটা যদি H1 হয়, এটা কত হবে H2, এটা দৈর্ঘ্য ধরা হচ্ছে L, হবে কি না? এটা যদি আমি এ পৃষ্ঠ ধরি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে? তাহলে এর পৃষ্ঠে কত চাপ হচ্ছে H1 রোজি, আর বি এর পৃষ্ঠে চাপ কত হচ্ছে H2 রোজি, হবে কি না? কারণ কি, তরলের গভীরতা আলাদা হয়ে যাচ্ছে, তলটা আনুভূমিক আছে তার জন্য গভীরতা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যদি ত্বরণ নিয়ে না চলতো, তাহলে এটা কেমন থাকতো, সমতল থাকতো, এরকম থাকতো, তখন চাপটা সমান হতো। তাহলে কি, সমতরণে গতিশীল থাকলে সমতরণে গতিশীল থাকলে তরলের মুক্ত পৃষ্ঠ আনুভূমিক থাকে না, অনুভূমিক
থাকে না, তাই চোঙের এ পৃষ্ঠে চাপ পি এ সমান কত হবে H1 রো জি, আর বি পৃষ্ঠের চাপ কত হবে পি বি ইকুয়াল টু কত হবে H2 রো জি, কারণ এখান থেকে গভীরতা হচ্ছে H2 আর হচ্ছে H1। এরপর দেখো এর চাপটা কোন দিকে ক্রিয়া করবে আর ওর চাপটা কোন দিকে ক্রিয়া করবে। এটা কেমন গতিশীল, এরকম গতিশীল। তো যখন এরকম গতিশীল হচ্ছে এর চাপটা এদিকে, এর চাপটা এদিকে, বিপরীত দিকে। আগে ছিল এদিক ওদিক, এখন হবে এদিক ওদিক, ওপর নিচে এখন হবে কি মানে পাশাপাশি। তাহলে এটা চাপ কত হবে, এটা হবে কত, আমি লিখছি পি বি, আর এটা হচ্ছে কত পি ই। আর এটা ত্বরণে গতিশীল কত এ ত্বরণে, তাহলে এর জন্য অলিক বলটা কোন দিকে ক্রিয়া করবে বিপরীত দিকে। তাহলে অলিক বল কাজ করছে কোন দিকে, এর জন্যে এদিকে হচ্ছে কত এম এ। ঠিক আছে, যেন এমটা হচ্ছে কি এই চোঙের ভর, আর চোঙের ভর কত, চোঙের ভর চোঙের ভর এম সমান কত হবে গো, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা ইন্টু দৈর্ঘ্য ইন্টু কত হবে ঘনত্ব রো, কত হয় এম বাই ভি ইকুয়াল টু কত হয় রো। তাহলে এম ইকুয়াল টু কত হবে ভি রো, আলফা ইন্টু এল ইন্টু রো। ঠিক আছে, তাহলে বল কত হবে, এখানে চাপ যদি এত হয় তাহলে বল কত হবে, তাহলে এফ এ কত হবে, কত হবে এখানে লিখে দিই পৃষ্ঠের চাপ ও বল, চাপ পি এ সমান H1 রো জি, এবং বল বল এফ এ সমান হচ্ছে আলফা ইন্টু পি এ। তাহলে চাপ কত হচ্ছে পি বি H2 রো জি, এবং বল কত হচ্ছে এফ পি সমান হচ্ছে কত আলফা ইন্টু পি পি। কেন আমি চাপ বল করে নিলাম, কারণ হচ্ছে আমি এটা এম, এটা হচ্ছে অলিক বল, এটা চাপ, তাহলে বলের সাথে চাপ কখনো ম্যাচ খাবে না, সমান করতে পারবো না। তাহলে এটাকে লিখবো কি আমরা, এটাকে লিখবো কত এফ বি, এটাকে লিখবো কত এফ এ। ঠিক আছে, অতএব এবার চিত্র থেকে পাই কি, চিত্রার অনুযায়ী কি করতে পারি দেখো তো, এই দিকের বল সমান এই দিকের বল, তাহলে এদিকে এফ বি আছে, এদিকে আছে এফ এ আছে, প্লাস কত হচ্ছে এম এ অলিক বল, কারণ ত্বরণ যেদিকে থাকে অলিক বল কি হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে, তাই এটাকে এই দিকে ঠেলে নিয়ে যাচ্ছি, তাই অলিক বলটা বিপরীত দিকে ক্রিয়া করেছে। তাহলে কত আসছে এখানে যে পি এফ বি ইকুয়াল টু এম এ প্লাস এফ এ, তাহলে কত আসছে এফ বি ইকুয়াল টু মাইনাস এফ এ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাও, কত হচ্ছে এফ বি মান কত গো আলফা পিবি, আলফা পিবি মাইনাস আলফা পি এ ইকুয়াল টু কত আসছে এম এ, এম এর মান কত গো আলফা এল রো, আলফা এল রো, কত আসছে এখানে পি বি মাইনাস পি এ ইকুয়াল টু এল রো, ইন্টু একটা ছিল কত এ ছিল এখানে, তাহলে এখানে আছে এ, এখানে এ, কত হবে H1 রো জি, সরি H2 রো জি মাইনাস H1 রো জি, কত H2 আছে, তার মানে এখানে চাপ কত আছে, অতএব পি এ সমান H1 রো জি, এটা হচ্ছে H2 রো জি, তাহলে সমান হচ্ছে এল রো ইন্টু আলফা। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তো এটাকে যদি একটু অন্যরকমভাবে লিখি, রো রো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে H2 মাইনাস H1 ডিভাইডেড বাই আমি এল ইকুয়াল টু আমি লিখছি কত, এই রোটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে আলফা বাই জি। তো লেখা যাবে কিনা দেখো তো, এখানকার রো এখানকার রো এখানকার রো, তিনটে রো ক্যান্সেল হয়ে গেল, এই রো
এই রো আউট, H2G আর H1G, এই জিটাকে নিচে ভাগ করলাম আর এখানে এলটাকে নিচে নিয়ে এলাম। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এতক্ষণ 1 নম্বর সমীকরণ দিলাম। এবার ছবিটা দেখো, এরপর আমি এখন ড্র করছি এরকম, এটা, তাহলে এটা যদি থিটা হয়, ঠিক আছে, বা এটা যদি থিটা হয় তাহলে কি এখান থেকে ড্র করতে পারি, যদি দাগটা এখান থেকে ড্র করতে পারি, এটাও থিটা হবে। তো এটা থিটা হলে এটাও থিটা হবে কি না, দেখো এ একটা ত্রিভুজ আমি ড্র করেছিলাম, প্রথমে একটুকু ভুল হলো বলে গোঁজা মিল দিতে হচ্ছে। তাহলে এ যদি এর সমান্তরালে একটা লাইন টানে দিই, তাহলে এটা থিটা হবে, এটাও থিটা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে এই থিটাটা মেজার করতে হবে। তাহলে এখান থেকে কি ছিল, এখান থেকে এর গভীরতা ছিল কত, চোঙটার গভীরতা H1, সরি H2, আর এখান থেকে গভীরতা কত ছিল H1। তাহলে এইটুকু কি নির্দেশ করছে, এখান থেকে এর গভীরতা হচ্ছে H1, এখান থেকে এর গভীরতা হচ্ছে H2, তাহলে এইটুকু কি নির্দেশ করছে, এটাকে যদি নাম দাও এ বি সি, তাহলে এ বিটা কি বলো, H2 মাইনাস H1 হবে কিনা বলো। গোড়াটা হচ্ছে H2, তার থেকে এটা এতটা বাদ গেল, এটাকে মুছে দাও, এটা এখন ভুলে যাও। হ্যাঁ, কত হলো এটা, H2 মাইনাস H1, H2 মাইনাস H1, আর এটা কত, এটা কত হচ্ছে L, এটা হচ্ছে L, এটা যদি L হয় এটাও L। তা দেখো তো ট্যান থিটা সমান কী লেখা যাবে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, থিটা মানে এটা লম্ব, এটা ভূমি, H2 মাইনাস H1 বাই L হবে কি না। তাহলে আমি এটা সমান কী লিখতে পারি, এটা সমান কী লেখা যাবে, ট্যান থিটা ইকুয়াল টু H2 মাইনাস H1 বাই L ইকুয়াল টু আলফা, সরি আলফা কেন গো, এটা তো আলফা ছিল না, এটা তো এ ছিল, এটা এ, সরি একটু ভুল হয়েছে, এটা এ, এটা হচ্ছে এ, এটা জি। তা থিটা কত হবে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। এইটা অনেক সময় এমসিকিউ খুব দেয়, এমসিকিউ দেয় মানে কত কোণ করবে থিটার মানটা বের করতে দেয়, অনেক কিছু বলে দেবে, কিন্তু শুধু আমার দরকার কি কত অ্যাঙ্গেল করবে সেটার জন্য এ দরকার, কত ত্বরণায় চলছে আর জি এর মান, ঠিক আছে। এটা একটু কারেকশন করে নেবে, এটা এ হবে এ, ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা। তাহলে আমি এখানে হচ্ছে কি আনুভূমিক, এ ত্বরণে গতিশীল থাকলে তরলের উপরে পৃষ্ঠটা কি হবে না, আনুভূমিক থাকবে না, কি হবে একটা কোণ করে থাকবে, সেই কোণের মানটা কত, এটা নির্ণয় করতে দেয়, ঠিক আছে। নোট করে নাও এটা, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানাবে। আজকে এখান পর্যন্তই থাক, আর বাকি কিছু থাকলে নেক্সট ক্লাসে করাবো অঙ্ক হিসাবে। ভালো থেকো।